আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো, যেটা শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ভগবানের আশীর্বাদ যদি কারোর মাথার উপরে থাকে, তার যদি শতাধিক শত্রুও থাকে না, তারা কিন্তু সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সেই ব্যক্তির মাথার উপরে রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি এবং তার মা একটা সময় ছিলেন এই পৃথিবীর সবথেকে অসুখী ব্যক্তি। চারপাশে তাদের কেউ ছিল না, কেউ না বলতে কেউই না। ইভেন যিনি ঘটনাটা পাঠিয়েছেন, তার বাবা পর্যন্ত তার মাকে এবং তাকে ছেড়ে চলে গেছিল বহু বছর আগে। তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল, সারা দিনে একবেলা ভাত খেয়ে কাটাতো। কিন্তু সেই মানুষ দুটো কীভাবে ঘুরে দাঁড়ালো ভগবানের আশীর্বাদে, সেটাই কিন্তু আজকের ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই পুণ্য দিনে, কারণ এখন পুণ্য শ্রাবণ মাস চলছে, এবং আজকের এরকম একটা সুন্দর পুণ্য দিনে যদি আপনারা আজকের এই ঘটনাটা শোনেন, আমি এটুকু বলতে পারি আপনারা ভিতরে ভিতরে না অনেক পজিটিভিটি পাবেন, অনেক আপনাদের একটা ভালো ফিলিংস হবে। অনেকে হয়তো নতুন করে কোনো মনের জোর জোগাড় করতে পারবেন। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনারা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনেন এবং ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, তিনি কিন্তু এই ঘটনাটা পাঠানোর ক্ষেত্রে ওনার ডাকনামটি ব্যবহার করেছেন। ওনার ডাকনাম হচ্ছে রিম্পা। কিছু সঙ্গত কারণের জন্য উনি ওনার আসল নামটা রিভিল করেননি, এবং অবশ্যই আমি ওনার ডিসিশনকে সম্মান জানিয়ে আমি যখন এই ঘটনাটা আপনাদেরকে বলবো, আমি কিন্তু ওনাকে রিম্পা বলেই সম্বোধন করছি। তো শুরুতে ইন্ট্রোডাকশন আমি যেটা আপনাদেরকে বললাম, যে কোনো মানুষের মাথার উপরে যদি ভগবানের হাত থাকে না, তার ক্ষতি করবে এমন সাধ্য এই পৃথিবীতে আসলে কারো নেই। এই কথাটা কিন্তু একদম সত্যি, এবং আপনারাও কিন্তু এই কথাটাকে একদম মনের মধ্যে গেঁথে নিন, বুঝিয়ে নিন, যে যদি আপনারা ভালো মানুষ হন, আপনারা নিজেরা যদি সৎ হন, আপনারা নিজেরা যদি কারোর কখনো কোনো ক্ষতি না করে থাকেন, কারোর খারাপ না চেয়ে থাকেন, কোনো গর্হিত অপরাধ না করে থাকেন, ভগবান কিন্তু ঠিক আপনার একটা সুন্দর দিন দেবেন। হয়তো আপনি বর্তমানে কোনো পরিস্থিতির মধ্যে আছেন যেটা হয়তো খুব একটা ভালো নয়, আপনি হয়তো একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু এটুকু বিশ্বাস রাখুন, আপনার কিন্তু এই দুর্দিন খুব তাড়াতাড়ি কেটে যাবে। কেন বলছি এই কথাগুলো? তাহলে আজকের ঘটনাটা মন দিয়ে শুনুন। রিম্পা ঠিক যেভাবে লিখেছে আমি সেইভাবেই আপনাদেরকে বলছি। রিম্পা জানিয়েছে যে ওর মা খুব গরিব পরিবারের একটি মেয়ে ছিল। ওনার বাবা মানে রিম্পার দাদু আর কি, এমন একটা জায়গায় কাজ করতো, একটা ফ্যাক্টরিতে কাজ করতো, যে ফ্যাক্টরিটা মাসে হয়তো 10-12 দিন কাজ থাকতো সেখানে, বাকি দিনগুলো বন্ধ হয়ে যেত, বা খোলা থাকলেও ওনার বাবার কাজ থাকতো না। রিম্পার মায়েরা 3 ভাই বোন, তো তাদেরকে খুব কষ্ট করে ওর মা মানুষ করে। মানে রিম্পার যিনি দিদা, তিনি লোকের বাড়িতে রান্নার কাজ করতেন, সেলাই করতেন, এই করে কিন্তু উনি 3 মেয়েকে, মানে ওনার যে 3 ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করেন। যখন রিম্পার মা মোটামুটি একটু বড় হয়ে যায়, তখন ওনার দিদা ভাবে যে একে এত অভাবের সংসার, তার মধ্যে মেয়ে রয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে, এবং বিয়ে দিতে গেলে যে মিনিমাম খরচাপাতিটুকু লাগে সেটুকুও জোগাড় করার মতো ক্ষমতা তাদের নেই। কারণ ওই যে বললাম, রিম্পার দাদু যেখানে কাজ করতো সেই ফ্যাক্টরি আধা দিন খোলা থাকতো, আধা দিন বন্ধ থাকতো, বা খোলা থাকলেও ওনার কাজ থাকতো না। এবং ওনার বাবা যেটুকু যা রোজগার করতেন সেটুকু দিয়ে সকলের পেটটুকুই ভরতো না, বাকি কিছু জমানো, মেয়ের বিয়ে, এসব তো অনেক দূরের কথা। তো এই কথা চিন্তা করি ওনার দিদা মনে মনে ভাবেন যে আমি ওনার মেয়ের যখন 16 বছর বয়স হলো, 15-16,
তখন থেকেই কিন্তু উনি ছেলে খোঁজা শুরু করে দেন, যে ঠিক আছে মেয়েকে দেখতে শুনতে ভালো, অল্প বয়স, এই অবস্থায় যদি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে অন্তত মেয়েটা দুটো ভালো করে খেতে পড়তে পাবে, একটা নিরাপদ আশ্রয় থাকবে। কারণ ওনাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটাও কিন্তু খুব ভগ্নপ্রায় অবস্থা ছিল। এমত অবস্থায় যখন রিম্পার মায়ের জন্য তার মা আর কি ছেলে দেখা শুরু করে, তো দেখতে দেখতে 8-9 মাস দেখার পরে একটি ছেলে পক্ষ ছিল যাদের কিন্তু রিম্পার মাকে পছন্দ হয়। এবং ওই যে বললাম এর আগেও অনেক ছেলের পরিবারের পছন্দ হয়েছিল, কিন্তু তারা যখন দেখে যে মেয়ের বাড়ির লোক ভীষণই গরিব, তারা কিছুই দিতে পারবে না বিয়েতে, তো তারা সেখানে পিছিয়ে এসেছিল। তো এই ছেলের যে বাড়ির লোক তারা মোটামুটি রাজি হয়ে যায়। কিন্তু রিম্পার দিদা অনেক কষ্ট করে ধার বাকি করে লোকের বাড়িতে সেলাই করে বাসন মেজে রান্না করে অনেক কষ্ট করে আর কি উনি মেয়ের বিয়ের জন্য একজোড়া সোনার দুল, মেয়ের জন্য একটা সোনার আংটি এবং জামাইয়ের জন্য একটা সোনার আংটি, এইগুলো উনি জোগাড় করেন। তাছাড়াও শাড়ি কাপড় বাসনপত্র এগুলো তো দিতেই হয়, তো এইটুকু উনি অনেক কষ্ট করে জোগাড় করেছিলেন। এবং উনি তো সোনার হার দিতে পারেননি, কিন্তু সেই সময় উনি রূপোর উপরে সোনার জল করা একটা হার গড়িয়ে সেটাও কিন্তু মেয়েকে দিয়েছিলেন, কারণ সোনার হার কেনার মতো ক্ষমতা ছিল না ওনার কাছে। এবার ছেলের পক্ষের যখন পছন্দ হয়ে গেল, তো ওনার মা বললেন যে ঠিক আছে যত কষ্টই হোক আমি মেয়ের বিয়ে দেব। তখন রিম্পার দাদু দিদা অনেক কষ্ট করে লোকের থেকে ধার বাকি করেও ছোট করে একটা বিয়ের অনুষ্ঠান করলেন। ক্ষমতা ছিল না, খুব ছোট্ট করেই উনি বিয়েটা দিয়েছিলেন। এবং যে ছেলের সাথে বিয়ে দেয় সেই ছেলের মানে মোটামুটি ভালো আর কি তাদের আর্থিক অবস্থা, একটা ঠিকঠাক ভালো বাড়ি রয়েছে। ওনার দিদা দাদু খুব খুশি হয় যে ঠিক আছে এত অভাবের মধ্যেও মেয়েটাকে যে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পেরেছি, এটা ভেবেই কিন্তু ওনাদের খুব আনন্দ হয়। রিম্পার মা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে এবং যখন বিয়ের কথাবার্তা হয়েছিল তখন যেটা বলা হয়েছিল যে ছেলে ব্যবসা করে এবং ছেলেরা 2 ভাই, কিন্তু দুজনেরই আলাদা আলাদা ব্যবসা রয়েছে এবং যথেষ্ট সচ্ছল একটা পরিবার। রিম্পার মা বিয়ে হয়ে এসে দেখছে যে হ্যাঁ সচ্ছল পরিবার বটেই, টাকা পয়সার সে অর্থে কোনো অভাব নেই, বাড়িঘরও ঠিকঠাক আছে। কিন্তু আসল যে মানুষ যার সাথে রিম্পার মায়ের বিয়ে হয়েছে সে কিন্তু একেবারেই ভালো স্বভাবের নয়। সে দিনরাত নেশাভান করে পড়ে থাকে, অর্ধেক সময় সে ব্যবসায় বসে, কখনো কখনো বসেও না। এবং এই নিয়ে তার নিজেরই বাড়ির লোক মানে রিম্পার বাবার যে বাড়ির লোক তারাই ওনার উপরে যথেষ্ট বিরক্ত। এবং তারা মানে ভেবেছিল যে তারা যদি তাদের ছেলের একটি মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় তাহলে হয়তো তার এই বদ স্বভাবগুলো চলে যাবে। শুধুমাত্র তাই কিন্তু নয়, রিম্পার যিনি বাবা ছিলেন তিনি এতটাই খারাপ প্রকৃতির মানুষ ছিলেন যে সে যখন নেশাভান করে আসতো বা এমনি সময়ও যদি তাকে কেউ কিছু বারণ করতো বা কিছু একটা এমন বলতো যেটা ওনার পছন্দ হলো না, তাহলে কিন্তু উনি হাতের সামনে যা পেতেন তাই ছুঁড়ে মারতেন। সেটা ওনার মা হোক বাবা হোক বউ হোক যেই হোক না কেন উনি অত মানতেন না। তো রিম্পার যিনি মা তাকে ওনার শাশুড়ি মা বলে যে দেখো আমরা ছেলেকে এই কারণেই বিয়ে দিয়েছি যাতে একটা মেয়ে এসে ওকে একটু সামলাতে পারে, ওর মাথাটাকে একটু ঠান্ডা করতে পারে, যাতে ও নেশাভান না করে। অনেক সময় অনেক রাত করে করে বাড়ি ফিরতো, কোথায় থাকতো কাদের সাথে থাকতো উনি কোনো উত্তর দিত না। তো ওনার মাকে বলে যে তুমি এবার আমার ছেলেটাকে ঠিক করো। এবার বলে তো এরা দিল, কারণ তারাও জানতো যে তাদের ছেলে বদমেজাজি, প্রচণ্ড রাগী, খারাপ খারাপ কথা বলে। তো ওনার মা রিম্পার মা প্রথম বুঝতে পারতো না। সে তার স্বামীকে বলতো যে কেন তুমি এরকম করেছো, কেন তুমি রাত করে বাড়ি ফিরলে। এবার যে নিজের বাড়ির লোকের কথাই শোনে না সে কি আর দুদিনের বিয়ে করা বউয়ের কথা শুনবে। সে তখন হাতের সামনে ওরকম যা পেত সেটা ছুঁড়ে ওর মাকে মারত। এবং ওর মা কিছু করার নেই, কখনো সে ডুকরে ডুকরে কাঁদতো, কখনো সে চুপচাপ ভয় পেয়ে সেখান থেকে চলে আসতো। এবং কিছুদিন পর থেকে ওর মা বুঝতে পারে যে ওর বাবার যে ব্যবসা রয়েছে সে ব্যবসাও কিন্তু লোকসানে যাচ্ছে এবং বাড়িতে টাকা পয়সা দেওয়া নিয়ে একটা অশান্তি হচ্ছে এবং সমস্ত মিলিয়ে ওর মা কিন্তু একটা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। এদিকে বাপের বাড়িতে বলার মতো কোনো ক্ষমতা নেই, মুখও নেই, কারণ বাবা মা সর্বস্ব দিয়ে তাকে বিয়ে দিয়েছে। আর শ্বশুর বাড়িতে যদি উনি কখনো কিছু বলতে যেত ওনার শাশুড়ি ওনাকে বলতো যে তোমার মতো একটা ভিখিরি বাড়ির মেয়েকে আমি এই বাড়ির বউ করে এনেছি, এটাই তো অনেক বড় কথা,
তুমি আমার ছেলে তোমাকে মারধর করুক, যাই করুক, তুমি মুখ বুজে থাকবে, তুমি চেষ্টা করবে ওকে ভালো পথে আনা। যদি না আনতে পারো তাহলে আর কি হবে? তাহলে বসে বসে তুমি মারই খাও। আমার ছেলে যা করছে সেটা মুখ বুজে মেনে নেওয়া ছাড়া তোমার তো আর কোনো উপায় নেই। তুমি যাবে কোথায়? তুমি বিয়ে ভেঙে বা তুমি তোমার স্বামীকে ছেড়ে যদি তোমার বাপের বাড়িতে যাও, তোমার বাপের বাড়ির তো সেই মূলত নেই যে তোমাকে সারা জীবন বসিয়ে খাওয়াবে। তো এই কথাগুলো যখন রিম্পার মা শুনতো, উনি খুব কান্নাকাটি করতেন, কারণ কথাগুলো নিদারুণ সত্যি কথা। ওনার বাপের বাড়ি সত্যিই তেমন অবস্থা নয় যে বিয়ের পরে এত কষ্ট করে যে বাবা মা বিয়ে দিয়েছে সেই বিয়ে ভেঙে উনি বাপের বাড়িতে গিয়ে উঠবে। তো দাঁতে দাঁত চেপে উনি ওই সংসারেই পড়ে রইলেন। এবং যত দিন গেল ওনার রিম্পার বাবার স্বভাব চরিত্র কিন্তু ভালো হলো না। তিনি ওরকমই মাঝে মধ্যেই নেশাভান করে রাত করে বাড়ি ফিরতেন, বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতেন, মারধর করতেন, জিনিসপত্র ভাঙচুর করতেন। এবং শুধু তাই নয়, ওনার কিন্তু নিজের স্বভাবের দোষে অনেকের সাথে অনেক শত্রুতাও হয়ে গেছিল। তো সেই সমস্ত লোকজনও বাড়িতে এসে উল্টোপাল্টা কথাবার্তা বলতো এবং সবটা কিন্তু ওর মা মুখ বুজে সহ্য করত। এর কিছুদিন পরে যেটা হলো, রিম্পার জন্ম হলো। এবার রিম্পা যখন জন্মায় তখন আবার বাড়ির লোকের খুব রাগ হয়ে গেল, কারণ তারা ভেবেছিল যে তাদের বাড়িতে নাতি আসবে, কিন্তু নাতির বদলে নাতনি হয়েছে। তো রিম্পার যে দাদু ঠাকুমা তারা কিন্তু রিম্পার মায়ের উপরে খুব অত্যাচার করতে থাকে এবং উঠতে বসতে বারবার কথা শোনাতে থাকে যে আজকে যদি তোমার একটা মেয়ের বদলে ছেলে হতো তাহলে হয়তো আমার ছেলেটা ছেলের মুখের দিকে তাকিয়ে সে হয়তো অনেকটা ভালো হয়ে যেত। তুমি একটা ছেলে জন্ম দিতে পারলে না। এদিকে বাচ্চা হওয়ার পরে একটা মেয়ের শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়, তাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, ঠিকমতো বিশ্রাম নিতে হয়। কিন্তু এদিকে যেটা হলো, ওর মা সারা দিন রাত গাধার মতো পরিশ্রম করত, কোনো রেস্ট নেই, খাওয়া দাওয়া ঠিকমতো জুটতো না। সব কিছু মিলিয়ে ওর মাও কিন্তু শারীরিক এবং মানসিক দুদিক থেকে কিন্তু খুব ভেঙে পড়েছিলেন। কিন্তু এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যেও কিন্তু রিম্পার মা রিম্পাকে ছোটোবেলা থেকে বুকে আগলে রেখে বড় করেন, কারণ ওর মা বুঝে গেছিল যে এই পুরো পরিবারে রিম্পাকে তার মা ছাড়া কিন্তু প্রকৃত অর্থে কেউই ভালোবাসে না। এবং সত্যি বলতে কি, যখনই সবাই শুনে মেয়ে হয়েছে তারা কিন্তু তখনই অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছিল। ওর মা যতটা পারত ওকে আদর ভালোবাসায় বড় করার চেষ্টা করে এবং ছোটোবেলা থেকে যখন থেকে আর কি রিম্পা বুঝতে শিখেছে, সে তার বাবাকে কখনোই খুব স্বাভাবিক কন্ডিশনে কখনোই দেখেনি। নয় প্রচণ্ড রাগ করছে, চিৎকার চেঁচামেচি করছে সেই অবস্থায় দেখেছে, নয়তো দেখেছে যে সে ঘুমিয়ে আছে বা কারোর সাথে ঝগড়া করছে বাড়িতে। এই কটা স্টেটেই একমাত্র রিম্পা ওর বাবাকে দেখেছিল। এবারে আস্তে আস্তে অত্যাচারের মাত্রাও বাড়তে থাকে। ইন দ্য মিন টাইম রিম্পার বাবা অন্য একটি মহিলার সাথে একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। এবার সেই সম্পর্কে যখন জড়িয়ে পড়ে, সেই বিষয়টা অনেক দিন থেকেই রিম্পার মা বুঝতে পারছিলেন, কিন্তু ওই যে বললাম যে উনি ওনার মেয়েকে বুকে করে আগলে মানুষ করছিলেন, উনি বারবার ভাবতেন যে এবার আমি বাড়ি ছেড়ে চলে যাব, এত অত্যাচার এত অপমান আর সওয়া যায় না। কিন্তু রিম্পার মুখের দিকে চেয়ে ওর মা কিন্তু সেটাও করতে পারেননি, কারণ ওনার মনে হয়েছিল যে আমি যদি গাছতলায় গিয়ে দাঁড়াই তাও ঠিক আছে, কিন্তু আমি এইটুকু একটা বাচ্চা মেয়েকে কি করে আমি গাছতলায় নিয়ে গিয়ে দাঁড় করাবো, কোথায় যাব, কি খাওয়াবো মেয়েটাকে। এই কথা চিন্তা করে উনি কিন্তু শত অত্যাচার সহ্য করে মুখ বুজে ওই সংসারেই রয়ে গেছিলেন, কারণ ওই সংসারে কিন্তু ওর মাকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো এবং এত কাজ করতে হতো যে ওর মা রাতের দিকে কাজ করতে করতে ঘুমে ঢুলে পড়তেন, এইরকম অবস্থা। এবং শোয়ার জন্য ওর প্রয়োজনে একটা বাচ্চাকে শোয়ানোর জন্য অনেক রকমের জিনিসপত্র লাগে, বিশেষত শীতের সময়, সেগুলো ঠিকঠাক মতো পেত না। তো ওর মা কী করতো, রাত জেগে মোটা মোটা করে কাঁথা সেলাই করতো যাতে তার উপরে বাচ্চাটাকে রেখে উনি শোয়াতে পারেন। এতটা কষ্টের মধ্য দিয়ে কিন্তু ওনাকে কাটাতে হয়েছিল। কিন্তু এরপরে এলো সেই চরম সময় যখন ওর বাবা ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। এবার এই দ্বিতীয় বউকে যখন বাড়িতে নিয়ে এলো, তখন অদ্ভুতভাবে উনি কিন্তু অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করলেন। স্বাভাবিক আচরণ বলে বলতে আমি বোঝাতে চাইছি, ও যেটা লিখেছে যে আগে যেমন দেখতো যে ওর বাবা প্রচণ্ড ঝগড়াঝাটি করতো, টাকা পয়সা চাইতো, ব্যবসায় ঠিকমতো বসতো না, কিন্তু এই যে দ্বিতীয় বউকে বিয়ে করে নিয়ে এলো, সেই বউকে একেবারে তার বাবা যেন একেবারে মাথায় করে রাখছে। সে তখন আর অতটা নেশাভান করছে না, সে তখন ব্যবসায় ঠিকমতো যাচ্ছে,
আর সেই যে মহিলা যে ওর বাবাকে বিয়ে করে এসেছিল, সে কিন্তু সবটাই জানতো যে লোকটা বিবাহিত, তার বউ রয়েছে, তার একটা মেয়ে রয়েছে। সে কিন্তু সবটা জেনেই ওর বাবাকে বিয়ে করেছিল। এবং বিয়ে করে সে যখন এই বাড়িতে এসে ওঠে, তখন কিন্তু সে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে ওর মায়ের নামে উল্টোপাল্টা আরও অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে ওর বাবার কাছে। এবং ওর দাদু ঠাকুমা তারা কিন্তু ওই দ্বিতীয় বউকে খুব মাথায় করে রাখতো, কারণ তাদের মনে হয়েছিল আরে এই মেয়েই তো সেই মেয়ে যে আমাদের ছেলেকে ভালো রাখতে পারবে, এই মেয়েকে বিয়ে করেছে বলেই আমার ছেলে নেশাভান করছে না, অন্তত স্বাভাবিক রয়েছে। তো তারা তখন মানে এই প্রথম পক্ষের যে বউ মানে রিম্পার মাকে এবং রিম্পাকে বাড়ি থেকে তাড়াতে পারলে একদম বেঁচে যায়। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন কয়েকজন প্রতিবাদ করে যে একটা বউ থাকতে ভাবে তো আর একটা বিয়ে করা ঠিক না, কিন্তু তাদের সামনেও অনেক রকমের উল্টো পাল্টা বানানো কথা ওর দাদু ঠাকুমা রিম্পার বাবা বলতে থাকে। এবং একটা দিন মানে এতটাই অত্যাচার বেড়ে যায় যে ওর ঠাকুমা ওর মাকে প্রচণ্ড মারধর করে, এবং মারধর করতে করতে বলে যে তুই যদি এই বাড়ি থেকে আবার না বেরোস তাহলে কিন্তু তোর মেয়েকেও আমরা ছাড়বো না। এবং এতটা নোংরা কথা বলতে থাকে যে মেয়েটি মানে রিম্পা যে জন্মেছে ওর বাবা মা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তোলে যে যার স্বামী যার সাথে একটু ভালো করে কথাও বলে না, এই সন্তানটা কি করে হতে পারে। তো এই রকম উল্টো পাল্টা অনেক কথা সেদিন বলে, অনেক মারধরও করে। সেদিন ওর মা ঠিক করে নেয় যে না, অনেক হয়েছে, এবারে আমার মেয়ে আস্তে আস্তে বড় হবে, এরকম একটা খারাপ নোংরা পরিস্থিতিতে আমি আমার মেয়েকে কোনোভাবেই বড় করতে পারবো না। শুধুমাত্র দুটো খাওয়া পড়ার জন্য আমি যদি এখনও এই বাড়িতে থেকে যাই তাহলে কিন্তু এটা সব থেকে বড় খারাপ হবে, কারণ এরা হয়তো কালকে আমার মেয়েকে মারধর করবে। তো এত অপমান উনি আর সহ্য করতে পারেন না। উনি যাকে বলে মানে খোলা হাতেই বলা যেতে পারে একটা সামান্য একটা কাপড়ের ব্যাগে 2-4টে জামা কাপড় নিয়ে, আর কিছুই তো ছিলও না, আর ওনার মায়ের বিয়েতে দেওয়া সেই কানের দুল আংটি এই 2-4টে জিনিস নিয়ে ওর মা রিম্পাকে নিয়ে বেরিয়ে আসে। এবং যে রাতে উনি বেরিয়ে আসেন সেই রাতে বৃষ্টি ঝড় এসব হচ্ছিল। একবারও কেউ বলেও নি যে ঠিক আছে তুমি চলে যাও, কিন্তু কাল সকালে যেও। এই বিপর্যয়ে দুর্যোগের মধ্যে রাতের বেলা বাড়ি ছেড়ে বেরিয়েও নেই, বাচ্চাটুকু নিয়ে কোথায় যাবে। এবং সেই সময় রিম্পার বয়স ছিল ওই 7-8 মতো। ভাবুন, একজন অসহায় মহিলা, তার সাথে একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে, তাকে নিয়ে সে এক দুর্যোগের রাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। কতটা করুণ, কতটা নির্মম মানুষ হয়, তাই না? কিন্তু ওই যে বললাম, ভগবান যার কেউ নেই, একটা কথা আমরা আগেও আপনারাও হয়তো শুনেছেন যে যার কেউ নেই তার ভগবান থাকে। এই কথাটা জানেন তো একদম সত্যি। এবং আরও যখন ঘটনাটা সামনের দিকে এগোবে আপনারা বুঝতে পারবেন যে ভগবান কত রকমভাবে কত কত বেশি আমাদের সামনে হয়তো আসে, আমরা হয়তো বুঝতেই পারি না। সেই রাতে রিম্পার মা রিম্পাকে নিয়ে যে বেরিয়ে গেলেন, উনি কিন্তু জানতেন না উনি কোথায় যাবেন। শুধু এটুকু জানতেন উনি আর যেখানেই যাক না কেন উনি ওনার বাপের বাড়িতে যাবে না, কারণ সেই সময় ওনার বাবার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। ওনার আরও যে ভাই বোন তারাও বড় হয়েছে, তা মানে ঘরের অবস্থাও খুবই খারাপ। তো উনি জানতেন না উনি কোথায় যাবে। উনি প্রথম যেখানে আসেন যে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে বেরোনোর কিছুক্ষণ পরেই। তো উনি ঝড় বৃষ্টি থেকে মেয়েকে বাঁচাতে উনি ভাবলেন যে ঠিক আছে আমি আপাতত একটা রেল স্টেশনে যাই। তো ওনার বাড়ি সব থেকে কাছে যে রেল স্টেশন ছিল, হাঁটতে হাঁটতে উনি সেই রেল স্টেশনে গিয়ে পৌঁছন। এবং সেখানে গিয়ে উনি দেখেন যে বৃষ্টি আরও বাড়ল। অবভিয়াসলি অত রাত মানে অনেকটাই তখন রাত হয়ে গেছে, আস্তে আস্তে আরও রাত হয়ে গেছে। অত রাতে রেল স্টেশনে খুব একটা লোকজনও কেউ ছিল না। ওনার খুব ভয়ও করছিল যে একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি এভাবে আছি, এখন কেউ যদি এসে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে চলে যায় আমি কি করব। মনে অনেক ভয়, অনেক কষ্ট, অনেক অভিমান নিয়ে উনি বাড়ি ছেড়েছেন, কিন্তু কোথায় যাবে কি করবেন উনি কিচ্ছু জানেন না। এবং ওখানে উনি ওনার মেয়েকে বুকে চেপে ধরে অনেকক্ষণ থাকেন। এবং এইভাবে থাকতে থাকতে উনিও যে কখন ঘুমিয়ে পড়েছেন এবং রিম্পাও যে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা কিন্তু দুজনে কেউই টের পায়নি। বেশ কিছুক্ষণ পরে ওনাদেরকে কেউ একজন ঠেলা মারে, মানে ঘুমিয়ে পড়েছে তো এরকম করে হয়তো কেউ ঠেলছে। তো সেই ঠেলার আওয়াজে মানে ঠেলাতে আর কি যখন ঘুমটা ভাঙে তখন দেখছে যে একটা রেল পুলিশ সে
মানে জিজ্ঞেস করছে, এই কোথায় যাবে কোথায় যাবে, এখানে দেখছি মধ্যরাত থেকে তোমরা এখানে ঘুমোচ্ছ, তোমরা যাবে কোথায়, কোন ট্রেন ধরবে, এরকম করে জিজ্ঞেস করছে। এবার বুঝতেই পারছেন একটা রেল পুলিশ, সে দেখছে যে একটা, ওর মায়েরও তখন খুব বেশি বয়স না, একটা অল্প বয়সী বউ একটা বাচ্চাকে নিয়ে ওভাবে রয়েছে, তারও হয়তো মনে কোথাও দয়া মায়া, কোথাও হয়তো কোনো প্রশ্ন এসেছে, তাই জন্য সে জিজ্ঞেস করেছে। তো তখন মানে খুব ভোর, আলো ঠিক মতো ফোটেনি, মানে হালকা হালকা ভোরের আলো ফুটছে, এরকম একটা কন্ডিশন। তো তখন ওর মা কিছু বুঝতে পারছে না, উনি কিছু বলতে পারছে না, বলছে না এই তো ট্রেন ধরে যাব। এবার কোথাকার ট্রেন ধরবে, কোন ট্রেন ধরবে, উনি তো কিছুই বলতে পারছে না, কারণ কিছু তো ঠিকই নেই, উনি কোথায় যাবে উনি জানেই না। এবার রেল পুলিশ বলছে, না না না, বলো বলো কোথায় যাবে, এখন অমুক ট্রেন আসছে, তুমি কি অমুক ট্রেনে উঠবে? বলছে হ্যাঁ আমি অমুক ট্রেনে উঠবো। কারণ ওর মা তো জানে না কোথায় যাবে, ট্রেন আসছে বলেছে যে অমুক জায়গার ট্রেন আসছে, ওর মা বলেছে হ্যাঁ উঠবো। তো তখন রেল পুলিশ বলছে ঠিক আছে তোমাদের টিকিট দেখাও। এবার টিকিট তো নেই, আর টিকিট কেনার মতো পয়সাও নেই, কারণ ওনার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না। উনি হাতে সামান্য ওই 5-7 টাকা যেটুকু উনি হাতের কাছে পেয়েছিলেন, মানে সেটুকু দিয়ে হয়তো সামান্য বিস্কুট, একটু কলা, মানে আজ থেকে এই ঘটনাটা প্রায় ধরুন 25 বছর আগেকার ঘটনা, তো সেই সময় 5-10 টাকায় কী বা হবে, সেই সময় তো খুব বিশাল কিছু হতো না, তো ওইটুকুই উনি নিয়ে বেরিয়েছিলেন। এবার উনি ভাবছেন যে আমি কি করব, এবং টিকিটের দাম অনেকটা বেশি হতে পারে, আর উনি যদি এই 5-10 টাকা যেটুকুনি নিয়ে বেরিয়েছে সেটা যদি উনি টিকিট কাটতে খরচা করে দেন, তাহলে উনি নিজে না হয় না খেয়ে থাকলেন, মেয়েটাকে কি খাওয়াবে? কারণ মোটামুটি ওরা রাতের বেলা খুব সামান্য খেয়েই বেরিয়েছিল, তারপরে তো অশান্তি, আর কিছু খাওয়াও হয় না। এবার ভোর হয়েছে, নিজে খাক না খাক মেয়েটাকে তো কিছু খেতে দিতে হবে। তো উনি তখন চুপ হয়ে আছে, কিছু বলতে পারছে না। তো রেল পুলিশ যিনি ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি প্রথমে একটু কড়া হয়ে ওনাদের সাথে কথা বলে ঠিকই, কিন্তু মানে ওনারা তো অনেক প্যাসেঞ্জার বহু বছর ধরে তাদের সাথে তো ডিল করে, তো কোথাও হয়তো ওই রেল পুলিশ যিনি ছিলেন তিনি কোথাও হয়তো বুঝতে পেরেছিলেন যে এই ভদ্রমহিলা খুব অসহায়। তো তখন ওনাকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার বলো তো, আপনি কিছু বলছেন না, কোন ট্রেন ধরবেন আপনি সেটাও জানেন না, আমি আপনাকে বললাম যে অমুক ট্রেন আসছে, আপনি বললেন অমুক ট্রেনেই উঠবেন, আপনি যাবেন কোথায়? তো এরকমভাবে যখন বলছে তখন ওর মা কেঁদে ফেলেছে, আর এদিকে রিম্পা ছোট ছিল, ও কেঁদে ফেলেছে। তো তখন রেল পুলিশ যিনি ছিলেন তিনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তো বলছে তোমাদের কি কিছু খাওয়া দাওয়া হয়েছে নাকি খাওয়া দাওয়া হয়নি? তো তখন রিম্পা মাথা নেড়েছে যে না, খাওয়া হয়নি। তো তখন যে রেল পুলিশ ছিল সে তখন ওনার কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল তখনকার মতো, তখনও আর কি স্টেশনের আশপাশে যে দোকানপাট থাকে সেগুলো তখনও খোলেনি, অনেক ভোরের বেলা, মানে জাস্ট ওই বললাম ভোরের আলো ফুটেছে, তো বিস্কুটের প্যাকেটটা দিয়েছে। তো বিস্কুটের প্যাকেটটা দিয়ে বলছে যে ঠিক আছে তোমরা খাও, আমি একটু পরে আসছি। তো বিস্কুটের প্যাকেট দিয়েছে আর একটু জল দিয়েছে। তো মেয়েটাকে উনি বিস্কুটটা খাওয়ান, রিম্পাকে খাওয়ায়, ওর মাও 1-2টো বিস্কুট খেয়েছে। তো তারপরে উনি যেখানে আর কি টিকিট কাটে, টিকিট কাউন্টার যেখানটা, উনি বলছেন আপনারা এখানে আসুন। তো গেছে ওর মা, তো গিয়ে বলছে যে কি হয়েছে আপনার? তো তখন রিম্পার মা পায়ে ধরে বলছে যে আমি জানি না আমি কোথায় যাব, আমি মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি আপনাদের আমি পায়ে ধরছি, আপনি যেখানেই আমাকে পাঠান আপনি আমাকে আমার শ্বশুরবাড়িতে ফেরত পাঠাবেন, ওই বাড়িতে আমার কোনো জায়গা নেই, ওই বাড়িতে আমার কোনো জায়গা ছিলও না, কিন্তু এবার যদি আমি ওই বাড়িতে আবার ফেরত যাই তাহলে আমার যা হয় হোক, আমার মেয়েটাকে কিন্তু ওরা মারধর করবে, মেয়েটা ভালো থাকবে না। তো তখন বলছে তোমার বাপের বাড়ি নেই, বাপের বাড়িতে যাও তাহলে। বলছে না আমি বাপের বাড়িতেও যেতে পারবো না, কারণ আমার বাবার শরীর ভালো নেই, আমার ভাই বোনেরা অনেক কষ্ট সৃষ্টে মানে কোনো রকমে দুটো খেয়ে পড়ে বেঁচে আছে, আমি তাদের কাছে গিয়ে আমি আমার মেয়েকে নিয়ে তাদের কাছে যদি যাই তারা হয়তো আমায় তাড়িয়ে দেবে না, কিন্তু আমি তাদের ঘাড়ে আর বোঝা হতে চাই না। তখন বলছে দা তুমি যাবে কোথায়, কিছু তো কোথাও তো তোমায় যেতে হবে, কিছু তো তোমায় করতে হবে। তখন বলছে স্যার আমি তো কিছু জানি না, আমি সত্যি বুঝতে পারছি না আমি কী করব। এই কথাগুলো শুনেই ওই রেল পুলিশ ভদ্রলোক হঠাৎ করেই না একটু রুড হয়ে যায়, একটু রেগে যায় ওনাদের উপরে, এবং রিম্পার মাকে বলে যে তাহলে আমি জানি না, আপনি যা পারেন করুন, আপনি প্ল্যাটফর্মে গিয়ে যেরকম ছিলেন সেরকম বসে থাকুন। তো এই বলে লোকটা চলে যায়, আর রিম্পার মা চোখ মুছতে মুছতে রিম্পাকে নিয়ে আবার ওই প্ল্যাটফর্মে যেখানে বসেছিল সেখানে উনি গিয়ে বসে। ওই যে বললাম অনেক ভোরবেলা, 1-2টো লোক হয়তো প্ল্যাটফর্মে আসছে। এর ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করেই ওই রেল পুলিশটা আবার আসে,
এসে হঠাৎ মানে তার চোখ মুখের ভঙ্গি তখন একদম চেঞ্জ হয়ে গেছে। তার আগে যে একটা রাগ, একটা বিরক্তি প্রকাশ পেয়েছিল, এখন তার চোখে মুখে সেই বিরক্তি বা রাগ কিছুই নেই। হঠাৎ করেই একটা ১০০ টাকার নোট বার করে ওর মায়ের দিকে দেয়, দিয়ে বলে যে শোন, ওর মাকে আর কি বলে যে শোন, তুই আমার বোনের মতো, আমি তোকে বড় দাদার মতো বলছি, তুই এই টাকাটা রাখ, এই টাকাটা তোর অনেক কাজে আসবে। বেশি টাকা না, মাত্র ১০০ টাকাই দিচ্ছি তোকে। আর এখনকার মতো তুই বাড়ি যা, তোর বাপের বাড়ি যা, তোর সাথে একটা মেয়ে রয়েছে, এটা ভুলে যাস না। আর বাইরে কিন্তু শিয়াল কুকুরের অভাব নেই, ছিঁড়ে খেতে বেশি সময় লাগবে না, এরকম করিস না, তুই বাড়ি যা। এবং এই কথাগুলো যখন ওই ভদ্রলোক নাকি ওর মাকে বলছিল, তখন তার মুখটা অত্যন্ত মানে একটা অন্য রকমের লাগছিল। মনে হচ্ছিল তার চোখ দুটো অত্যন্ত মানে দীপ্ত হয়ে রয়েছে। একটা মানুষের মধ্যে যখন একটা দৈব ভাব থাকে, তখন তার চোখ মুখ, তার শরীর যেরকম লাগে, ওনাকে দেখতে তখন ঠিক সেরকমই নাকি কিছুটা লাগছিল। এবং যখন ওর মা বলে যে আমি তো বললাম স্যার, আমার বাপের বাড়িতেও যাওয়ার মতো উপায় নেই, আমার বাপের বাড়ি খুব গরিব, তখন নাকি উনি বলে যে চিন্তা করিস না, তোকে ওই বাড়িতে খুব বেশি দিন থাকতে হবে না, সব ভালো হবে, আমি তোকে যা বলছি তুই তাই কর, তুই এখনই মেয়েকে নিয়ে বাপের বাড়ি যা, আর এই ১০০ টাকা রাখ, তোর হয়তো অনেক কাজে আসবে। এই বলে বলে না লোকটা এগিয়ে যায়, প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যায়। আর ওর মা প্রথমে টাকাটা নিতে অস্বীকার করে, বলে যে না না লাগবে না, কিন্তু তারপরে লোকটা আবারও বলে যে আমি যা বলছি সেটা শোন আর এই টাকাটা রাখ। তখন ওর মা না আর মানা করতে পারে না, কারণ এই ভদ্রলোকের মধ্যে একটা যেন দৈবিক বিষয় উনি প্রত্যক্ষ করেছিলেন। এবং সেটা এরকম নয় যে ওনার শরীর থেকে কোনো জ্যোতি বেরোচ্ছিল বা তাকে দেখতে মানুষের মতো লাগছিল, এরকম কিন্তু কিছু নয়। কিন্তু তবুও ওই মানুষটার চোখ দুটো যেন কীরকম উজ্জ্বল লাগছিল, এবং মনে হচ্ছিল উনি যে কথাগুলো বলছে সেই কথাগুলোর মধ্যে যেন একটা বিশাল কোনো মানে লুকিয়ে আছে, হয়তো সেই মুহূর্তে সেটা বোঝা যায়নি। এবং ওই বলে যখন লোকটা চলে গেল, রেল পুলিশটা, তখনই প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকলো এবং ভদ্রলোক ওই ট্রেনে উঠে চলে গেলেন। এবার ওর মা ভাবছে যে আমি কি করব। আর সত্যি কথায় তখন উনি একটু ভেবে চিনতে দেখলেন যে সত্যি তো, আমি একা হলে না হয় গাছতলায় থাকতে পারতাম, কিন্তু এই মেয়েটাকে আমি নিয়ে এখন কোথায় যাব। তো ভাবলো ১০০টা টাকা পেয়েছি, তো তখন মানে আমি আজ থেকে প্রায় ২৫ বছর আগেকার কথা বলছি, তো সেই সময় ১০০ টাকারও কিন্তু অনেক ভ্যালুয়েশন। তো উনি ভাবলো যে ঠিক আছে, তো ওইখান থেকে উনি বাপের বাড়ি চলে গেলেন। ওখান থেকে আর কি টিকিট কেটে উনি বাপের বাড়ি যান। এবার বাপের বাড়িতে যখন উনি গিয়ে উঠেছে, ওনাকে দেখে তো ওনার বাড়ির লোক খুবই অবাক, কারণ সংসারে এত কাজকর্ম থাকতো, উনি কিন্তু বাপের বাড়ি আসার সে অর্থে কোনো সুযোগ পেতেন না। এবং ওনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করেছে, এই কথাটা কিন্তু ওনার বাপের বাড়ির লোকেরা জানতো, কিন্তু ওই যে বললাম পরিস্থিতি এতটাই সঙ্গীন ছিল, এতটাই আর্থিক একটা কষ্ট ছিল, ওনার বাড়ির লোক সবটা জানলেও কিন্তু তারা কখনো মেয়েকে বলেনি যে তুই এই সংসার ছেড়ে চলে আয়, বা তারাও কিন্তু কখনো মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করেনি, কারণ সত্যিই তো মেয়েকে এনে খাওয়াবে কি, কোথায় রাখবে। তো যখন দেখে তারা একটু অবাকই হয়ে যায় যে হঠাৎ করে মেয়ে সকাল সকাল এসে কেন হাজির হয়েছে। এবং তখন এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে রিম্পার মা না তার বাপের বাড়িতে তার বাবা মাকে বলতে পারেনি যে সে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে। শুধু এটুকু বলে যে বাড়িতে একটা বড় কাজ হচ্ছে, সেই জন্য ঘরদোর নোংরা হচ্ছে, ঘরের ভিতরেই কাজটা হচ্ছে, তো তাই আমি কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছি। এবং রিম্পা এখানে যেটা লিখেছে যে আমার মা যখন এই কথাটা বলে, তখন আমার মা স্পষ্ট বুঝতে পারে যে এই কথাটা শুনে যে মানে উনি কিছুদিন পরে যে চলে যাবে ওরা, এটা শুনে যেন বাড়ির সকলে একটু শান্তি পেল। এবার ওনার যে ভাই ছিল মানে রিম্পার যে মামা, সে তখন হঠাৎ করেই বলে যে সে তো অতটা মানে বুঝদার নয়, তখনও তার অতটা ম্যাচিউরিটি আসেনি। তো সে তখন বলে যে আমাদের জন্য কিছু আনিসনি, কিছু আমরা খাবো না। তো তখন বলেছে যে তুই কি খাবি বল। এবং ওই টাকার মধ্য থেকেই উনি কিন্তু ওনার ভাইয়ের হাতে ২০ টাকা দিয়েছিল কিছু কেনার জন্য আর কি। এবার ওনার তো মনে মনে খুব চিন্তা হচ্ছে যে আমি কোথায় যাব, কি করব, কারণ কোনো টাকা পয়সা নেই। উনি খুব ভালো মতো জানে যে ওনার শ্বশুরবাড়ির লোকেরা কেউ ওনার খোঁজও করবে না। আজ না হোক ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ১০ দিন পরে হলো তো তার বাড়ির লোক বলবে যে কী রে, এবার তুই কবে শ্বশুরবাড়ি যাবি, কবে তুই মেয়েকে নিয়ে যাবি, তখন কি বলবে।
এই নানান চিন্তা কিন্তু রিম্পার মায়ের মনটাকে আরও ভারী করে দিচ্ছিল যত সময় এগোচ্ছিল। তো এর পরের একদিনের ঘটনা, সেটা ছিল এইরকমই একটা শ্রাবণ মাস। ছোটবেলা থেকেই রিম্পার মা কিন্তু ভগবানকে খুব বিশ্বাস করতেন, কিন্তু ওই যে বলে যে দুঃখ কষ্ট পেতে 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 মানুষের মনটাও যেন কোথাও এই দুঃখ কষ্টের মাঝখানে কোথাও যেন খুব ভারাক্রান্ত হয়ে যায়। তো এরকমই উনি ওনাদের যে বাড়ি ছিল তার পাশে একটা ছোট্ট মন্দির ছিল। তো ওই মন্দিরে উনি মাঝে মধ্যে যেতেন, পুজো দিতেন আর খুব কাঁদতেন, কারণ বাড়িতে উনি কারোর সামনে কান্নাকাটি করতে পারতেন না, কারোকে কিছু বলতে পারতেন না। ওনার বাড়ির লোক কিন্তু বুঝতো যে তাদের মেয়ে ভালো নেই, কিন্তু তাদের সেই সময় সেই সুযোগটা ছিল না যে তারা মেয়েকে নিজের কাছে এনে রাখবে, কারণ ওনার বাবা তখন পুরোপুরি শয্যাশায়ী, আর ওনার মা তখনও ওই বয়সেও যথেষ্ট তার বয়স হয়ে গেছিল, তারপরেও কিন্তু সে লোকের বাড়িতে কাজ করত। এভাবেই তাদের সংসার চলত। তো এরকমই একদিন একটা শ্রাবণ মাস, প্রচণ্ড বর্ষার দিন। তো সেদিন সকালবেলা ওনার মা রিম্পার দিদা রিম্পার মাকে জিজ্ঞেস করেছে যে কী রে, 4 দিন হলো, তো তুই কবে ফেরত যাবি, কিছু ভেবেছিস? তখন বলেছে না মা, 10 দিন মতো তো লাগবে। তো বলেছে যে ঠিক আছে, তাহলে 10 দিন লাগবে তো থাক, কোনো অসুবিধে নেই। কিন্তু রিম্পার মা বুঝতে পারছে যে এবারে আস্তে আস্তে সময় এগিয়ে আসছে, কি বলবে বাড়িতে, যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসছে, আমাকে মারধর করেছে। তো খুব কষ্ট হচ্ছিল ওর মায়ের। তো ওর মা ভাবলো যে যাই, একটু সামনে ওনাদের বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে গঙ্গা ছিল, মা গঙ্গা। তো উনি ভাবলেন যে আমি একটুখানি গঙ্গা স্নান করে আসি, কারণ মনটাও ভালো লাগছে না, শরীরও ভালো লাগছে না। তো উনি ভাবলেন যে গঙ্গা স্নান করে আসি, তো তারপরে এসে ওই মন্দিরে একটু পুজো দেব। তো এই ভাবনা চিন্তা করে রিম্পাকে বাড়িতে রেখে ওর মা হাঁটতে হাঁটতে মা গঙ্গার কাছে যায়, এবং ওখানে গিয়ে দেখছি মুষলধারে বৃষ্টি পড়ছে। ওখানে পৌঁছানোর পরেই শ্রাবণ মাস, একেবারে শ্রাবণের ধারা বইছে। তো ঘাটের কাছে এসে উনি দেখছেন যে একটা জায়গায়, ঘাটের একটা সাইডে, যেখানটা ওই সিঁড়ি রয়েছে, সেখানে মনে হচ্ছে এক ঝুড়ি টাটকা, একদম গাঢ় সবুজ রঙের টাটকা বেলপাতা এক ঝুড়ি পড়ে রয়েছে। মনে হচ্ছে যেন কেউ একটা ঝুড়ি করে ওই বেলপাতা এনে যেন উল্টে দিয়েছে। এবার ওরকম টাটকা টাটকা সুন্দর সবুজ বেলপাতা দেখে ওনার না খুব একটু অদ্ভুত লাগে, যে ঘাটের কাছে কেউ এসে এতগুলো বেলপাতা এরকম চূড়া করে, মনে হচ্ছে যেন একটা ঝুড়ির মতো করে কেউ রেখে গেছে। এটা কী রে বাবা, এতগুলো বেলপাতা এখানে এভাবে পড়ে আছে কী করে? এবং বেলপাতাগুলো না গোল হয়ে উঁচু হয়ে আছে। তো ভাবছে এত বৃষ্টি পড়ছে, তো ওনার না খুব ভালো লাগলো দেখে যে এতগুলো বেলপাতা। তো কি মনে হলো, ওই ঘাটে না এমনিতে ওই ঘাটটা হচ্ছে একটা সরু ঘাট, সরু একটা কতগুলো সিঁড়ি নেমে গেছে, আর ঘাটের এন্ট্রান্সটাও খুব সরু। তো ওখানে উনি একাই ছিলেন, প্রবল বৃষ্টি পড়ছে। তো উনি যে মুহূর্তে ওই বেলপাতায় হাত দেন, উনি দেখছেন ওই বেলপাতার মধ্যে একটা ছোট্ট পাথরের শিবলিঙ্গ রয়েছে। মনে হচ্ছে যেন কেউ বা কারা একটা শিবলিঙ্গকে ওখানে রেখে গেছে, বেলপাতার উপরেই বসিয়েছে, এবং শিবলিঙ্গের উপরেও বেলপাতা চাপিয়ে চলে গেছে। এবং ওই শিবলিঙ্গ এত ভালো লাগে দেখে, ওনার এত সুন্দর লাগে যে উনি না মুগ্ধ হয়ে কিছুক্ষণের সেই শিবলিঙ্গের দিকে তাকিয়েই থাকেন। এবং উনি আশেপাশে বারবার তাকাচ্ছেন যে কেউ কি রেখে গেছে এভাবে। তারপরে ভাবছে যে এত সযত্নে পুরো বেলপাতা দিয়ে মুড়িয়ে এবং সেই শিবলিঙ্গের গায়ে একটা পৈতে জড়ানো, উনি ভাবছেন যে কে রেখে গেছে, কারোর কি বাড়ির ঠাকুর এভাবে রেখে গেছে? আর যেরকম টাটকা বেলপাতা দিয়ে পুরো ঢাকা রয়েছে, তাতে মনে হচ্ছে যেন একটুক্ষণ আগেই কেউ এই কাজটা করেছে। তো উনি কি করেছে, উনি একটু এদিক ওদিক দেখছে যে কেউ আছে কিনা, কেউ আসে কিনা। এবং ওনার না শিবলিঙ্গকে দেখে এত ভালো লাগছে, অথচ মনে কষ্ট চুরিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে থাকেন। রিম্পা যেটা লিখেছে, ওর মা পরবর্তী সময় যখন ওকে বলে ঘটনাটা, ওর মা বুক ফাটা কান্না ওই শিবলিঙ্গকে নিয়ে। এবং উনি তখন ওই শিবলিঙ্গ হাতে নিয়ে যখন দেখছে কেউ আসছে না, কেউ ধারে কাছেও নেই, উনি তখন বলছেন যে আমার নিজের খাওয়ার কিছু নেই, আমি আমার মেয়েটাকে কি খাওয়াবো তাও জানি না, আমি যে তোমাকে নিয়ে যাবো, আমার তো তোমাকে খুব বাড়িতে নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে তো সেবা দিতে পারবো না, আমি তোমাকে দুধ মধু ঘি দই কিছুই তো দিতে পারবো না,
কিন্তু আমার না তবুও তোমাকে নিয়ে যেতে খুব ইচ্ছে করছে গো। আমি জানি না আমার মাথার উপরের ছাদটাই বা কতদিন থাকবে, কিন্তু যাই হোক, আমি তোমাকে এখানে এভাবে তো রেখে যেতে পারবো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলে ওর মা প্রচণ্ড কান্নাকাটি করে এবং নিজের মনের সমস্ত দুঃখ কষ্ট উনি একদম দেবাদিদেব মহাদেবের চরণে দিয়ে দেয়। এবং ওই অবস্থায় উনি ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই শিবলিঙ্গকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। এবার বাড়িতে যখন নিয়ে এসেছে, তো উনি বাড়িতে সবাইকে বলে যে আমি এরকম একটা শিবলিঙ্গ পেয়েছি, আমার খুব মনে ইচ্ছে হচ্ছিল, তো আমি তাই জন্য নিয়ে এসেছি, আমি আর শিবলিঙ্গকে ওখানে ওইভাবে ঘাটে রাখিনি। তো ওনার মা কিছুই বলেনি, বলেছে ভালো করেছিস, ঠিক আছে। তো ওনাদের তো বাড়িটাও তো সেরকম ছিল না, খুব ভাঙাচোরা একটা ছোট্ট বাড়ি ছিল। তো সেখানেই একটা সাইড করে ওনাদের ঠাকুর রাখার ব্যবস্থা ছিল, মানে ওই একটা চৌকি ভাঙা ছিল, তারই একটা সাইড কেটে তার উপরে ওরা ঠাকুর রাখত। তো উনি ওখানেই শিবলিঙ্গকে বসার, ওদের একটা পাথরের বাটি ছিল, সেই পাথরের বাটিতে উনি স্থাপন করেন এবং ওই বাড়ির পাশে যে ফুল ছিল সেই ফুল টুল দিয়ে উনি সাজিয়ে গুছিয়ে নেন। এবং রোজ ওনার তো আর কিছু মানে সেভাবে তো জুটতো না, উনি রোজ জল ঢালতেন আর ওই বাড়ির সামনে যে ফুল ফুটতো সেই ফুল দিয়ে উনি পুজো দিতেন। আর সময় পেলেই না উনি মহাদেবের সাথে কথা বলতেন, মানে একটা মানুষ যেমন আর একটা মানুষের সাথে যেভাবে মুখোমুখি কথা বলে উনি সেইভাবেই কথা বলতেন। এবং রিম্পার মায়ের কেন জানি না মনে হতো যে ওই শিবলিঙ্গ যে উনি নিয়ে এসেছিলেন তিনি ওনার সমস্ত কথা শুনছে। এরকম করে 3-4 দিন কেটে গেল এবং মোটামুটি এসছে 8 দিন হয়ে গেছে। এবং তখনও অবধি মানে রিম্পার দিদা, ওর বাকি বাড়ির লোকজন সবাই এটাই জানে যে মেয়ে 10 দিনের জন্য এসছে, 10 দিন পরে সে চলে যাবে। এবার এই 10 দিনটা 11 দিন হতে পারে বা ম্যাক্সিমাম 12 দিন হতে পারে। এবার রিম্পার মা তো প্রচণ্ড মনে মনে ভয় পাচ্ছে, খুব কষ্টও হচ্ছে যে আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি এবার বাড়িতে যদি বলে দিই যে আমি সব ছেড়ে এসেছি তাহলে ব্যাপারটা কীরকম হবে। তো এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে ওনাদের ওখানেই মানে রিম্পার যে মামা বাড়ি মানে দিদার যে বাড়ি, দাদু দিদার বাড়ি যেখানে ওরা ছিল, সেইখানেই একটা মহিলা, মানে উনি বাইরে বেরিয়েছিলেন রিম্পার মা কোনো একটা কাজে, তো সেখানে একজন মহিলা রিম্পার মাকে ডাকে এবং ওনার মা কিন্তু ওই মহিলাকে প্রথমবারের জন্য দেখছে, এর আগে মহিলাকে কখনোই দেখেনি পাড়াতে। তো এই মহিলা ডেকে বলে যে আমার না আপনার সাথে একটা খুব কথা আছে। তো বলছে হ্যাঁ কী কথা বলুন। তো ওই মহিলা বলছে যে আমাদের বাড়ি হচ্ছে মানে ওখান থেকে আর কি দেখায় মোটামুটি আরও 15-20 মিনিটের হাঁটা পথ হবে। তো বলছে যে ওইখানে আমার বাড়ি আছে, আমরা 2 বোন, আমাদের 2 বোনেরই বিয়ে হয়ে গেছে, আমাদের যার যার বড় সংসার রয়েছে, আমাদের পক্ষে প্রত্যেক দিন আমাদের মাকে তো দেখাশুনো করা সম্ভব হয় না। তো মানে বলছে যে আমাদের এই স্টেশনের কাছেই বাড়ি, আমার মা ওখানে একা থাকেন, আমার মায়ের তো বয়স হয়েছে, তো আমি এরকম একজন লোক খুঁজছিলাম যে আমার মায়ের দেখভাল করতে পারে। তো আমাকে একজন বলল আপনার কথা, যে আপনি কাজটা করতে পারবেন, তাই আমি আপনার কাছেই আর্জি নিয়ে এসেছি। আপনি যদি আমার মাকে একটু দেখাশুনোর কাজ করেন, আমরা সপ্তাহে 2 বোন একবার করে এসে দেখে যাব, কথাবার্তা বলে যাব, মানে রান্না করানো, মানুষটাকে দেখাশুনো করা সবটাই কিন্তু আপনাকে করতে হবে। এবার এইটা শুনে রিম্পার মায়ের ভীষণ অবাক লাগলো। তার কারণ হচ্ছে ওনার মা যে এখানে পুরোপুরি চলে এসেছে সেটা উনি কাউকে বলেনি, মানে ওনার শ্বশুরবাড়ি থেকে ওনাকে যখন তাড়িয়ে দিয়েছে তারাও জানে না যে এ কোথায় আসবে। আর উনি যে বাপের বাড়িতে এসেছে, বাপের বাড়িতে বলুন বা আত্মীয় স্বজন বা ওনাদের আশেপাশের লোকজন কেউই এটা জানে না, মানে তখনও জানতো না যে উনি সব কিছু ছেড়ে ছুড়ে একেবারে চলে এসেছে। তো উনি যখন মানে রিম্পার মা যখন ওই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে যে আপনাকে কে আমার কথা বলেছে বলুন, তো সেই মহিলা এমন একটা বিবরণ দিল, এমন একটা ডিসক্রিপশন দিল, সেরকম কোনো মানুষকে মানে মহিলাকে ওর মা চেনেই না। আর সব থেকে যেটা বড় কথা, ওই যে বললাম ওর মা যেখানে চলে এসেছে, ওনার যে একটা কাজের দরকার বা টাকার দরকার, সেটা তো উনি কাউকেই বলেনি। ফলে মানে একটা মানুষ সে ওর মায়ের কথা স্পেসিফিক্যালি বলল কী করে। যাই হোক, তো উনি ব্যাপারটা যখন জিজ্ঞেস করে তো বলল আমাকে অমুক মহিলা আপনার কথা বলেছে। তো উনি তখন মানে ওর মা আর কিছু ভেবে পেল না, কিন্তু এই যে সুযোগটা উনি পেলেন, এই যে একটা কাজ পেলেন, উনি সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ওইখানেই উনি
জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়। উনি বলে, হ্যাঁ আপনার বাড়ি কোথায় বলুন। বলছে যে তুমি তাহলে আজকে বিকেলেই একবার বাড়িতে এসে দেখা করে যেও, আমি আছি। তখন বলল ঠিক আছে। এবার রিম্পার মা ভাবছে যে মানে উনি আসার পথে মানে বাড়ি ফেরার পথে মনে মনে ভাবছে যে কে এই কাজটা করলো, আমার এত বড় উপকার কে করলো। তো উনি বিকেলবেলা যায়। তো বিকেলবেলা যাওয়ার পরে উনি পুরো ডিটেলে কথা বলল। এবং রিম্পার মা যখন বলে যে আমার তো একটা মেয়ে আছে, আমি তো মেয়েকে ছেড়ে থাকতে পারবো না, তখন বলছে যে দেখুন আমার মানে আমার মায়ের বাড়ি যে যে আর কি বয়স্কা মহিলাকে দেখতে হবে, তার বাড়িতে 4টে বেডরুম, ঠিক আছে। এবং একটা বেডরুমে ওই ভদ্রমহিলা থাকে, বয়স্কা মহিলা যিনি, বাকি 3টে বেডরুম বলছে ফাঁকাই পড়ে থাকে। বলছে আপনি আপনার মেয়েকে নিয়ে এখানেই থাকবেন, আমরা এরকমই লোক চাই যার কোনো সেরকম পিছুটান নেই, যে আমার মাকে সত্যিকারের দেখাশুনো করবে, যত্ন করবে, কেয়ার করবে, মানে নিজের লোকের মতোই আর কি সে হবে। আমরা শুধুমাত্র একজন মানে আয়া টাইপের চাইছি না, আমরা চাই একজন কেউ নিজের মতো করে করবে। এবং সেই জন্যেই আমাকে যে আপনার কথা বলেছে, সে কিন্তু আমাকে এটা বলেছে যে ও খুব ভালো মেয়ে, ও খুব যত্ন করে তোমার মাকে রাখবে। তখনও কিন্তু ওর মা জিজ্ঞেস করে যে কে আপনাকে বলেছে। ভদ্রমহিলার যে ডেসক্রিপশন দিচ্ছে উনি সেরকম কাউকে চেনেই না আদতে। গেল এটা। তো উনি বললেন যে ঠিক আছে আপনি তাহলে কালকে থেকেই কাজ শুরু করুন, আপনি আপনার জিনিসপত্র যা নিয়ে আসুন। এবার দেখছে ওখানে খাট রয়েছে, আলমারি রয়েছে, এবং বাড়িটা কিন্তু মানে যে ভদ্রমহিলাকে দেখাশুনো করতে হবে তিনি মানে যথেষ্ট তাদের আর কি টাকা পয়সা রয়েছে। মহিলা একা, মানে একা বলতে বাড়িতে একা থাকে, তার 2 মেয়ে রয়েছে। এবং ওনার মেয়ে ওনাকে যে টাকাটার কথা বলে, মাস গেলে যে টাকাটা দেওয়ার কথা, মাইনের কথা বলে, সেটা কিন্তু বেশ মোটা টাকা। এছাড়াও ওইখানে থাকতে ওনাদের আর কোনো খরচা হবে না, মানে বলছে যে আপনার খাওয়া দাওয়া, আপনার মেয়ের খাওয়া দাওয়া সব কিছুই এখান থেকেই প্রোভাইড করা হবে। মানে বাজার একজন আছে, সে করে দেবে, আর সে ঘর মুছে দেবে, আপনি শুধু রান্না করবেন, আপনিও খাবেন, আপনার মেয়েও খাবে। আপনি শুধু আমার মাকে যখন যখন একটু ভালো করে খাবার বেড়ে দেবেন, অসুবিধে হলে তাকে খাইয়ে দেবেন, তাকে একটু স্নান করতে হেল্প করবেন, তাকে বাথরুম নিয়ে যেতে একটু সাহায্য করবেন, আর ঘরটাকে একটু দেখে শুনে রাখবেন, কারণ আমার মা একা থাকে, তো সেই জন্যই আমরা এরকম একজন বিশ্বস্ত মানুষ চাইছি। বললো আপনার বাজার দোকান, আপনার যা প্রয়োজন কোনো কিছুর আপনার অভাব হবে না। এবার এই যে একটা কাজ উনি পেলেন, এবং সেই কাজটা খুব আনএক্সপেক্টেড ওয়েতে কিন্তু রিম্পার মায়ের কাছে আসে, কারণ উনি কাউকে কাজের কথা বলতেও পারেনি। উনি মনে মনে ভেবেছিল যে কোনো বাড়িতে হয়তো একটু রান্নার কাজ নেবে বা বাসন মাজার কাজ নেবে, এইটা। কিন্তু এইরকম একটা কাজ যে একজন বয়স্কা মহিলার দেখাশুনো করতে হবে, সেই বাড়িতেই থাকতে হবে, মানে তার মাথার উপরে একটা ছাদও হলো, একটা নিরাপদ আশ্রয়ও হলো, আবার একটা কাজও হলো, সেই কাজ থেকে আবার একটা পারিশ্রমিকও পাওয়া যাবে, মানে এর থেকে ভালো সুযোগ আর ওই মুহূর্তে ওর মায়ের কাছে কিছুই হতে পারতো না। উনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে সমস্তটা জানালেন। তো ওনার বাড়ি থেকে বলল যে তুই তাহলে আর শ্বশুরবাড়ি ফিরবি না। তখন যেহেতু মানে একটা কাজের ব্যবস্থা হয়েছে, তখন ওর মা সবটা বলতে বাধ্য হলো যে আমাকে এরকম মারধর করেছে, করে আমার বাড়ির লোক আমায় তাড়িয়ে দিয়েছে। তো ওনার মা আর আপত্তি করেনি। ওনার মা প্রচণ্ড কান্নাকাটি করে, এবং কান্নাকাটি করে বলে, মা আমি তো বুঝতাম যে তোর উপরে অনেক অত্যাচার হয়, এভাবে সতীন নিয়ে কি আর ঘর করা যায়, কিন্তু বিশ্বাস কর মা, আমি খুব খুশি হয়েছি তুই যে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস, এবং তুই যে একটা এত ভালো কাজ পেয়েছিস, এটা সত্যিই খুব ভালো হয়েছে। তখন রিম্পার মা ওর দিদাকে বলে যে মা আমি সবই বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, যে আমার এই এত বড় উপকারটা কে করলো, কে আমার নাম বললো, আমি তো তোমাদেরও কাউকে বলিনি, কেউ জানে না যে আমি সংসার ছেড়ে এসেছি। তখন ওনার মা একটা কথা ওনাকে বলে যে তোর ভালো এই যে তুই যাকে কোলে করে নিয়ে এসেছিস দেবাদিদেব মহাদেব, উনিই করেছেন। এবং উনি অনেকভাবে ভেবে দেখেছে, সত্যি এরকম কোনো মহিলা ওনার সাথেও কখনো যোগাযোগ করেনি, বা যার ডিসক্রিপশন উনি দিয়েছিল সেরকম কাউকে উনি চেনেই না। এবার উনি মেয়েকে নিয়ে, এবং অবশ্যই সেই দেবাদিদেব মহাদেবকে নিয়ে উনি ওই মহিলার বাড়িতে শিফট করে গেল। সেখানে উনি দেখছেন সত্যিই কোনো অসুবিধে নেই, প্রচুর বাজার করছে, ওনার মেয়েরা খুবই ভালো, হাত খরচার কিছু টাকাও দিচ্ছে যাতে ওনার মায়ের যদি ফট করে কিছু প্রয়োজন হয়। এবং উনিও কিন্তু মানে রিম্পা লিখেছে আমার মা সত্যি মানে ওনাকে দিদা ডাকতো, বলছে ওই দিদাকে খুব মানে একদম নিজের মায়ের মতো করেই কিন্তু মানে স্নেহ ভালোবাসা উনি দিতেন। নিজে হাতে যখন বেশি শরীর খারাপ হতো ওই ভদ্রমহিলার, উনি খাইয়ে দিতেন রিম্পার মা, এবং শুধুমাত্র খাইয়ে দিতেন
তাই নয়, জামা কাপড় পরিবর্তন করে দেওয়া, তার চুল আঁচড়ে দেওয়া, তাকে বাথরুমে নিয়ে যাওয়া, সমস্তটাই কিন্তু রিম্পার মা করত। এবং ওই ভদ্রমহিলার প্রচুর বিষয় সম্পত্তি ছিল এবং ওনার মেয়েরাও খুব খুশি ছিল ওর মায়ের কাজে। আর রিম্পাকেও কিন্তু ওই কাজ করে ওর মা যে পারিশ্রমিক পেত তাতে কিন্তু রিম্পার মানে যদি এক্সট্রা কোনো কিছু কেনার হতো ওর মা কিন্তু কিনতে পারতো, মানে হাতে যথেষ্ট টাকা থাকতো। আর ওই ভদ্রমহিলার দুই যে মেয়ে ছিল তারা ওর মায়ের উপরে এতটাই সন্তুষ্ট হয়েছিল যে রিম্পার পড়াশুনোর সমস্ত খরচাপাতি কিন্তু ওরাই দিত। বলতো যে না, তুমি আমাদের মায়ের জন্য এত করছো, এত কিছু, সবটাই শুনেছে রিম্পার মায়ের সাথে কি হয়েছে। তো তারা তখন বলে যে আমরা যদি তোমার জন্য এটুকু না করি তাহলে আর আমরা কি করলাম। তো ওরাও কিন্তু রিম্পার পড়াশুনোর দায়িত্ব সব কিছু নিয়ে নেয়। তো ওর মা বেতন হিসেবে যে টাকাটা পেত সেই টাকাটার প্রায় অনেকটাই কিন্তু বেঁচে যেত। তো সেই টাকাটা আবার রিম্পার মা কিন্তু তার বাড়িতে দিত, তার বাবার চিকিৎসার জন্য। তার বাপের বাড়ির মানে যে ছাদটা ছিল টালির চাল সেটা ভেঙে গেছিলো, সেইটা ঠিক করিয়ে দেয়। ভাই বোনেদের কিছু দরকারের পড়লে সেটা কিনে দেওয়া। মানে উনি শুধুমাত্র নিজের মাথার উপরে ছাদ করে মেয়েকে যে পালন করেছিলেন তাই নয়, উনি কিন্তু ওনার বাপের বাড়িতেও অনেক কন্ট্রিবিউট করেছিলেন। এবং এইভাবে কিন্তু প্রায় 11.5 বছর উনি মানে রিম্পার মা কিন্তু ওই বয়স্কা ভদ্রমহিলার দেখাশুনো করতেন। এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে মানে ওই যে ভদ্রমহিলার যে মেয়ে ছিল, যার যে আর কি রিম্পার মাকে কাজটা দিয়েছিল, তিনি নাকি বলেছিল যে আমার মা তো খুব বেশি দিন বাঁচবে না, ডাক্তারবাবু বলেছে যে আমার মায়ের মানে বিভিন্ন ধরনের বয়সজনিত সমস্যা রয়েছে, নার্ভ শুকিয়ে গেছে। তো সেই মানুষকে সেবা শুশ্রূষা করে ওর মা কিন্তু 11 বছরেরও কিছু বেশি সময় ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং ডাক্তার নাকি এসে বলেছিলেন যে আপনার মা এত ভালো সেবা শুশ্রূষা পাচ্ছে বলেই কিন্তু উনি এতগুলো দিন আবার সুন্দর করে বাঁচছেন। এবং প্রতিটি মানুষেরই একটা শেষ সময় তো আসে। তো যখন ওই মানে মানে ওই মহিলার পরিবারের সাথে রিম্পা এবং রিম্পার মায়ের এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছিল, মানে একদম বাড়ির লোকের মতো হয়ে গেছিল। আর রিম্পার মা শুধুমাত্র মানে মানে এত শুধুমাত্র যে একটা কাজ করলে একটা এমপ্লয়ি যেরকম কাজ করে সেরকম কিন্তু নয়, মানে একদম নিজের মতো করে কিন্তু ওই বাড়িতে উনি মহিলাকে সেবা করতেন। ইভেন ওনার মেয়েরা যখন আসতো তাদেরও কিন্তু অনেক হেল্প করে দিতেন। তো এবার যখন ওই মহিলার একদম শেষ সময় এলো, তখন ওই মহিলা মানে ওই বয়স্কা মহিলা যাকে রিম্পা দিদা ডাকতো, তো সেই দিদা নাকি ওর মাকে বলে যে আমার বাড়ির সামনের দিকে একটা ছোট্ট জায়গা ছিল, সেখানে একটা ঘর ছিল। তো উনি বলেন যে আমার সম্পত্তি তো আমি তো আমার 2 মেয়েকে দিয়েছি, কিন্তু আমার মনে হয় তুমি আমার জন্য যেটা করেছো সেটা শুধুমাত্র মানে একটা কাজের লোক কাউকে রাখলে সে যে এটা করবে সেটা তো নয়, তো আমি ওই জায়গাটা তোমার নামে লিখে দিচ্ছি। তো রিম্পার মা নাকি বারণ করেছিল যে না না, আপনি তো আমাকে অনেক দিয়েছেন, আপনার মেয়ে আমাকে অনেক দিয়েছে, আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, আমি আর কি চাই, আমি আর কিচ্ছু চাই না। কিন্তু তাও নাকি ওই মহিলা রিম্পার মাকে ওই জমিটুকু, তার মধ্যে একটা বাড়িও ছিল, ওই জমিটা 1 কাঠা মতো হবে, 1 কাঠা কত 6 টাকের একটা জমি, তো সেখানে একটা ঘরও ছিল, সেটা কিন্তু ওর মায়ের নামে লিখে দেয় রীতিমতো। এবং এই যে লিখে দিয়েছিল এটা কিন্তু ওনার মেয়েরাও যে মানে সেটার বিরোধিতা করেছিল তা নয়, কারণ ওনারাও জানতেন যে রিম্পার মা সত্যি মন থেকে ভালোবেসে মানে 11 বছরেরও বেশি সময় ওই বাড়িতে ছিল এবং ওনাদের মায়ের সেবা শুশ্রূষা করেছিল। তো বুঝতেই পারছেন মানে ওদের যত দুঃখ কষ্ট ছিল সব কিন্তু ঘুচে গেল। এবং আরও একটা ইন্টারেস্টিং বিষয় যেটা রিম্পা লিখেছে, যে যখন আর কি ওইখানে কাজ শুরু করেছে, 1 মাস গেল, টাকা পয়সা হাতে আসছে, তো হঠাৎ করে রিম্পার মায়ের মনে হলো যে আরে ওই যে রেল পুলিশ ওই স্টেশনে ছিল, তো তিনি আমাকে যে বলেছিল যে তুই বাড়ি যা, পরে এসে যে বললো 100টা টাকা দিল, বাড়ি যা বললো তোকে বেশি দিন থাকতে হবে না। ওনার হঠাৎ করেই মনে হলো যে ওই রেল পুলিশ যিনি ছিলেন তিনি এটা কি করে আমাকে বলেছিলেন যে আমাকে ওই বাড়িতে বেশি দিন থাকতে হবে না, সব কষ্ট মুছে যাবে। তো একদিন উনি সময় করে ওই স্টেশনে উনি যান, গিয়ে মানে খুব ভোরের দিকেই উনি গেছিলেন যাতে করে রেল পুলিশের সাথে ওনার দেখা হয়। উনি কিন্তু ওই রেল পুলিশের দেখা পায়নি। তো প্ল্যাটফর্মে দেখা না পেয়ে উনি ওই টিকিট যেখানে কাটা হয় সেই টিকিট কাউন্টারের যে ভদ্রলোক বসে, তো সেখানে জিজ্ঞেস করেছিল যে এরকম একজন পুলিশ লম্বা করে গোঁফ আছে, এরকম গোঁফ দাড়িওয়ালা এরকম যিনি আছেন তিনি কবে আসবেন।
তো বলছে ওরকম কোনো রেল পুলিশ তো এখানে আসে না। বলছে না, এই তো দেড় মাস আগেই উনি এই দিনে এসছিলেন। বলছে না, এরকম তো কেউ আসেনি। মানে অদ্ভুত বিষয়, মানে এই যে দুটো জিনিস ঘটনাটা ঘটলো, এক হচ্ছে রেল পুলিশ, তিনি মানে সত্যিকারই ভগবানের দূতের মতো সেই সময় সেদিন এসেছিলেন, এবং ওই যে 100টা টাকা দিয়েছিলেন, ওই যে ওই কথাটা বলেছিলেন যে তুই বাড়ি যা, তুই আমার বোনের মতো, তুই বাড়ি যা, শেয়াল কুকুরের অভাব নেই, তুই মেয়েকে এভাবে রাখিস না। মানে ওই কথাটা যদি ওইভাবে ওই মুহূর্তে ওই সময় উনি না বলতেন, তাহলে ওর মা মনে মনে ঠিকই করে নিয়েছিল যে আর যাই হোক উনি ওনার বাপের বাড়ি ফিরবেন না। কিন্তু সেদিন ওইখানে ওই মুহূর্তে রেল পুলিশ যিনি ছিলেন তিনি যদি এসে না বলতেন, তাহলে হয়তো ওর মা আসতেন এবং এই দিনটাও হয়তো দেখা যেত না। কিন্তু এটা ওনার কাছে খুব শকিং ছিল। এবং ততদিনে মানে পরে যখন রিম্পাও ব্যাপারটা বড় হয়, বোঝে, তখন ওরা বুঝতে পারে এটা হয়তো দেবাদিদেব মহাদেবী হয়তো দূতরূপে কাউকে পাঠিয়েছিলেন। কারণ তারপরে ওর মা অনেকবার ওই রেল পুলিশকে খোঁজার চেষ্টা করেন, অনেকবার অনেক সময় উনি প্ল্যাটফর্মে গেছেন, ওখানকার লোকেদেরকে জিজ্ঞেস করেছে যে এরকম রেল পুলিশ এখানে আছে কি না। কেউ কিন্তু মানে ওই ডেসক্রিপশানে বলেন যে না, এরকম কোনো রেল পুলিশকে তো আমরা দেখিনি, এখানে কোনো দিন ছিলই না। তো এটাও কিন্তু ওরা মনে করে যেটা দেবাদিদেব মহাদেবেরই কৃপা। এবং এরপরে রিম্পার আর কোনো দিন পিছনে ফিরে তাকাতে হয়নি, এবং ভালো পড়াশুনো করে, ভালো কলেজে পড়ে। এরপরে ওর মা যেহেতু খুব ভালো সেলাই করতে পারতো, তো উনি একটা বুটিকে কাজ পায়, বুটিকের কাজ করতো। এবং তারপরে বললাম তো ওদের জীবন মানে খুব 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 ভালোভাবে কাটে। রিম্পা অনেক পড়াশুনো করে, ওর খুব ভালো বিয়ে হয়েছে, সব কিছু খুব, ওর মাও এখন খুব ভালো আছে। কিন্তু তারপর থেকে ওর বাবা কোনোদিনই আর যোগাযোগ করেনি। কিন্তু যেটা ওরা জানতে পেরেছে যে ওর বাবা বর্তমানে কিন্তু একদমই ভালো নেই। কারণ ওই যে বলে যে অন্যের ক্ষতি করলে নিজের ভালো কখনোই হয় না। তো তিনিও কিন্তু তার পাপের একদম যথাযথ শাস্তি পেয়েছে। তো এইটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন। এবারে আমি আপনাদেরকে একটা ইমেল পড়ে শোনাবো, যে ইমেলটা আমার কাছে বেশ কয়েকদিন আগে এসেছিল, বাট কোনো কারণে আমার সেই ইমেলটা পড়া হচ্ছিল না। এবং আপনারা তো জানেনই যে ইমেল সেগমেন্টে আমি কিন্তু কারোর নাম মেনশন করি না, যেহেতু সবাই তাদের বর্তমান কোনো কিছু সমস্যা নিয়ে কথা বলে। তো এখন আমি সেই এরকমই একটা ইমেল পড়ছি। তো ইমেলটা যিনি লিখেছেন তিনি জানিয়েছেন যে তিনি আর 1 বছর পরেই রিটায়ার করবেন। তো উনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করেন ভদ্রলোক, আর 1 বছর পরে রিটায়ার করবেন। আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, ওনার খুব ভালো লাগে। তো ওনার বহুদিন থেকেই আর কি ইচ্ছে ছিল যে উনি একটা ফ্ল্যাট কিনবেন, কারণ উনি যে বাড়িতে সারাটা জীবন কাটিয়েছেন সেই বাড়িটা ওনার বাবার আমলে তৈরি, এবং সেটাও মানে ওনার বাবার একদম মানে যৌবনকালে তৈরি করা বাড়ি। তো বুঝতেই পাচ্ছেন বাড়িটার অনেক বয়স হয়েছে। এবার সমস্যা হচ্ছে যে ওই বাড়িতে উনিও সারাটা জীবন কাটিয়েছেন, উনি ওনার স্ত্রী ওনার ছেলে মেয়েদেরকে ওই বাড়িতেই বড় করেছেন, ওই বাড়ি থেকেই বিয়ে হয়েছে। এবার ওনারও বয়স হয়েছে, ওনার স্ত্রীরও বয়স হয়েছে, আর 1 বছর পরে উনি রিটায়ার করবেন। তো উনি আর ওনার ওয়াইফ তখন প্ল্যান করেন যে ওনারা আর এই বাড়িতে থাকবেন না, কারণ বাড়িটা পুরনো হয়েছে, আজ এই সমস্যা, কাল ওই ভেঙে যাচ্ছে, পরশু সেটা খারাপ হয়ে যাচ্ছে, এই রিপেয়ার করতে হবে, এই জায়গার প্লাস্টার চটে যাচ্ছে, এই রকম নানান সমস্যা লেগেই ছিল ওই বাড়িতে। এবার উনি আর ওনার স্ত্রী ঠিক করেন যে রিটায়ারমেন্টের পরে ওনারা একটু রিল্যাক্স লাইফ লিড করবে, একটু ঘোরাফেরা করবে। তো সেই জন্য ওনারা ভাবলেন যে বাড়িটা রেখে দেবেন, বিক্রি করবেন না, ওনার ছেলে মেয়েদেরকে ভাগাভাগি করে দেবেন, তারা পরবর্তী সময়ে বাড়িটা রাখুক, বিক্রি করুক, প্রমোটিংয়ে দিক, যেটা করার করবে। তো উনি আর ওনার স্ত্রী ফ্ল্যাটে থাকবেন বলে ঠিক করেন। তো সেই মতো ওনারা ফ্ল্যাট দেখতে থাকেন। তো দেখতে দেখতে রাজারহাট চৌমাথা যে জায়গাটা রয়েছে সেইখানের একটা ফ্ল্যাট ওনারা কিনে ফেলেন। ফ্ল্যাটটা হচ্ছে মানে একটা 2 BHK ফ্ল্যাট, এবং বেশ একটা বড় কমপ্লেক্সের মধ্যে, বড় কমপ্লেক্স বলতে খুব হাই রাইজ কমপ্লেক্স আমি বলছি না, মানে ওখানে বেশ আরও কয়েকটা ফ্ল্যাট আছে। এবার ফ্ল্যাটটা ওনারা যে ব্যক্তির থেকে কেনেন সেই ব্যক্তি আবার 2 বছর আগে ফ্ল্যাটটা কিনেছিল, কিন্তু মানে ভদ্রলোক মনে করেছেন যে ওনার 2 BHK ফ্ল্যাটটা ওনাদের পক্ষে ছোট হয়ে যাবে, যেহেতু ওনার বাবা মা ওনার নিজের বাচ্চা রয়েছে। তো সেই জন্য উনি ফ্ল্যাটটা সেল করে মানে ওইখানেই আর একটা 3 BHK ফ্ল্যাট নেবে।
তো সেই জন্য ভদ্রলোক ফ্ল্যাটটা সেল করবে। তো এই ভদ্রলোক যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি তো তাহলে ফ্ল্যাটটা নিতেই পারি, কারণ ফ্ল্যাটে সত্যি বলতে কি কেউ কখনোই থাকেনি। তো উনি দেখলেন বেশ নতুন ফ্ল্যাট, সত্যিই থাকেনি, মানে বাথরুমের কমোড ফমোডও তখনও বসানো হয়নি, এতটাই নতুন আর কি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, আমি এই ফ্ল্যাটটাই কিনে নিই। আর ওনার মোটামুটি যা বাজেট ছিল সেই বাজেটে পুষিয়েও গেল। এবার উনি ফ্ল্যাটটা কিনে নেন। কিনে নেওয়ার পরে উনি ভাবলেন যে আমি ফ্ল্যাটটাকে এবার আস্তে আস্তে কাজ করি। ফ্ল্যাটে টুকটাক যেরকম কাজ করতে হয়, রান্নাঘরটা একটু মডিউলার করা, বাথরুমের ফিটিংসগুলো সেট করা, এগুলো উনি করে নেন। এবার করা ঠরা হয়ে গেছে এবং করার পরে ওনারা যেরকম হয় আর কি, একটা গৃহপ্রবেশের পুজো করেন। গৃহপ্রবেশের পুজো টুজো করে ওনারা ফ্ল্যাটে শিফট করে যান। ওনারা ভাবলেন যে আমরা একটা বেডরুমে থাকবো, আর যদি আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা যদি আসে তারা অন্য ঘরটায় থাকবে। তো ওনারা ওখানে থাকা শুরু করে দিলেন। সব কিছু এই অবধি ঠিকঠাক ছিল, বাট ফ্ল্যাটটা থাকা শুরু করার 2-3 দিন পর থেকেই মানে উনি লিখেছেন যে আমি আর আমার স্ত্রী দুজনেই থাকি এবং আমি কিন্তু এখনও রিটায়ার করিনি। আর আমার স্ত্রীর কিন্তু একটা মানে যাকে বলে একটা বান্ধবীদের গ্রুপ আছে, ওনার স্ত্রীদের আর কি। ওনার স্ত্রী আরও কয়েকজন ভদ্রমহিলারা মিলে একটা গ্রুপ চালায়, সেখানে গান হয়, নাচ হয়, আবৃত্তি হয়, এরকম হয়, খুব হাসি খুশি মজা করেই থাকে। অদ্ভুতভাবে উনি জানিয়েছেন যে এই ফ্ল্যাটটায় আমরা যবে থেকে শিফট করেছি, অদ্ভুতভাবে আমরা দুজনেই প্রচণ্ড ডিপ্রেস থাকছি, কোনো কারণ ছাড়া। মানে আমার এখনও রিটায়ারমেন্ট হয়, যদি রিটায়ারমেন্টের পরে হতো আমি ভাবতাম যে ঠিক আছে, এত বছর একটা কর্মজীবন কাটিয়েছি, এখন বসে আছি, সেই জন্য হয়তো আমার ডিপ্রেশন আসছে, বাট সেটা একদমই নয়। আমি কাজ করছি, আমার স্ত্রীর সেই যে গ্রুপটা রয়েছে সেখানে তারা নাচ গান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের ডে, যেগুলো স্পেশাল ডে থাকে, মানে পয়লা বৈশাখ হোক, 25শে বৈশাখ হোক, এগুলো সব সেলিব্রেট হয়। কিন্তু আমার স্ত্রীরও মানে গান করেন, উনি আর গান করতে চাইছে না, বলছে দূর ভালো লাগছে না, কদিনই বা বাঁচবো। আবার এদিকে ওনারও সেম মনে হচ্ছে। এবং উনি জানিয়েছেন যে আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আমার স্ত্রী বিভিন্ন রকমের রান্নাবাড়ি করে, আমিও ছুটির দিনে রান্নাবাড়ি করি। আমরা পুরনো বাড়িতে ছিলাম কিন্তু খুব ভালো ছিলাম, আনন্দে ছিলাম। এই নতুন ফ্ল্যাটে আসার আগে আমাদের কত রকমের স্বপ্ন ছিল যে আমরা মানে ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতা ওনাদের প্রথম হবে। সারা জীবন বাড়িতে থেকেছি, ফ্ল্যাটে থাকবো, ফ্ল্যাটের আশেপাশে যারা নেবার থাকবে, আরও যারা ফ্ল্যাটে থাকবে তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করব, আমরা বয়স্করা মিলে সেখানে মজা করব, পিকনিক করব, এরকম একটা প্ল্যান ছিল। ফ্ল্যাটে আসবে বলে ওনার স্ত্রী ফ্ল্যাটের রান্নাঘরটা বেশ মডিউলার করে সুন্দর করে উনি বানিয়েছিলেন। ওনার স্ত্রীর রান্নার একটা শখ আছে, তো নতুন নতুন সব ইউটেন্সিলস কিনেছিলেন, পুরনো বাড়ি থেকে সেরকম কিছু আনেনি। উনি বলছে যে সেগুলো সেভাবেই পড়ে রয়েছে, কিছুই রান্নাবাড়ি হয় না, ওই কোনো রকমে ভাত ডাল আলু সেদ্ধ এটুকু রান্না হচ্ছে। আমরা দুজনেই কেন জানি না মর্মে মরে যাচ্ছি। এরকম নয় যে আমি বা আমার স্ত্রী আমাদের পুরনো বাড়িকে খুব মিস করছি বা আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি বলে আমাদের খারাপ লাগছে, সেরকম কিন্তু একদমই নয়। আমরা চাইলে আমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা, আমরা আমাদের পুরনো বাড়িতে যেতেই পারি, সেটা সমস্যা নয়। কিন্তু জানি না কেন আমরা দুজনেই মানসিক দিক থেকে এত খারাপ পজিশনে রয়েছি, সেটা আমরা ভাবতেই পারি না। আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি, নিজেরাই নিজেদের মধ্যে বলছি যে ফ্ল্যাটে এসে আমরা এই করব, এটা করব, ফ্ল্যাটে থাকার অভিজ্ঞতা হবে, ব্যালকানিতে দাঁড়িয়ে, 4 তলার ব্যালকানিতে দাঁড়িয়ে আমরা দুজনে চা কফি খাবো, কিছুই হচ্ছে না। দুজনে চুপচাপ বসে আছি, ঘন্টার পর ঘন্টা একই ঘরে দুজনে বসে আছি, কেউ কারোর সাথে কথাও বলছি না। আর যখন বলছি এইসব কথাই বলছি। আমি বুঝতে পারছি না এই ফ্ল্যাটটায় কি কোনো সমস্যা আছে নাকি আমাদের মানসিক সমস্যা। হচ্ছে যে আমরা এটাও দেখেছি যে আমরা যখন আমাদের কোথাও বেরোচ্ছি তখন কিন্তু আমাদের মুড ভালো হয়ে যাচ্ছে। যে মুহূর্তে আমরা ওই ঘরে ঢুকছি, ফ্ল্যাটে ঢুকছি, আমাদের মুডটা অদ্ভুত রকমভাবে খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো এনার্জি পাচ্ছি না, শরীরেও মনে হচ্ছে জান নেই। কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। আপনি ম্যাডাম যদি কিছু জেনে থাকেন বলবেন। তো দেখুন, আমি তো সবসময়ই বলি আমি এই ধরনের মানে কিছু বলার এক্সপার্ট নই, তবুও আমি বলছি যদি আপনাদের এরকম মনে হয়, দেখুন একটা জায়গায় আপনারা দীর্ঘদিন ছিলেন, তো সেই বাড়ি থেকে ফ্ল্যাটে এসে দেখুন আমরা না অনেক কিছু প্ল্যান করি, কিন্তু যখন অ্যাকচুয়াল সেই টাইমটা সেটাকে এক্সিকিউশন করতে প্রবলেম হয়, তো হতে পারে আপনাদের ফ্ল্যাট কালচারটা অ্যাডাপ্ট করতে একটু সময় লাগতে পারে। আর দ্বিতীয় বলবো যে
আপনারা যে এত চিন্তা ভাবনা করেছে সেগুলো একটু একটু করে করুন। একটা খাতায় লিখুন যে আজকে আপনারা দুজনই এই কাজগুলো করবেন, এবং আপনাদের যতই ইচ্ছে না করুক আপনারা জোর করে হলেও সেই কাজগুলোই করার চেষ্টা করুন, এবং দেখুন যে আপনাদের কি বাধা আসছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা যদিও গৃহপ্রবেশ করেছেন, তাও বলবো আপনারা একটা খুব সুন্দর করে একটা পুজোর ব্যবস্থা করুন, এবং সেই পুজোর কাজকর্ম সব যতটা পারবেন নিজের হাতেই নিজেরা করুন। দরকার হলে ঠাকুরমশাই দিয়ে করানোর দরকার নেই, আপনারা নিজেরাই সেই পুজোটা করুন। বাড়িতে গীতা পাঠ করুন, মা চণ্ডীর পাঠ করুন, নিজেরাই পাঠ করুন, ধূপ দ্বীপ জ্বালান। আমার মনে হয় অনেক অনেক পজিটিভিটি আসবে। আর আমি বলবো আরেকটু সময় দিন, নিশ্চয়ই আস্তে আস্তে আপনাদের সমস্যাগুলো কেটে যাবে। খুব পজিটিভ থাকুন, ঠাকুরের নাম করুন, আর লিখে সেই কাজগুলোকে করার চেষ্টা করুন। আমার মনে হয় অনেক ভালো ফল পাবেন, এবং ফল পেলেন কি পেলেন না সেটাও আমি রিকোয়েস্ট করবো আমাদেরকে প্লিজ ইমেল করে জানাবেন। আমিও কিন্তু সেটা আমাদের দর্শকদেরকে জানাবো। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।